রেজিস্ট্রেশন অফিস কলকাতা অফিসে এসছে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এমএসএমইর আন্ডারে আছে, আর আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ডিসি এমএসএমই নিউ দিল্লি। আমার নাম হচ্ছে পি.কে. দাস, ডাইরেক্টর এমএসএমই ডিওতে কলকাতা অফিসে আমি বসি এখানে। এর আন্ডারে 4খানা অফিস আছে, দুর্গাপুর আছে, সিউড়ি আছে, শিলিগুড়ি আছে এবং আন্দামান নিকোবর আইল্যান্ড এই অফিসের আন্ডারে আছে। পর এখান থেকে পুরোটাই কন্ট্রোল করি, দুটো স্টেটকে কন্ট্রোল করি। এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গলকে। বলবো যে এমএসএমই যেটা অনেক যারাই বিজনেস করে বা যারা যে কোনো উদ্যোগ নিলেই এমএসএমই রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু আমি বলবো যে এমএসএমই রেজিস্ট্রেশন করার পরে একটা মানুষ যারা রেজিস্ট্রেশন করছে তারা কি সুবিধা এমএসএমই থেকে পেতে পারে? বেসিক্যালি এমএসএমই কাকে বলি সেটা হচ্ছে ফার্স্ট ডেফিনিশনে আসতে হবে আমাদের। অ্যাজ পার রুল আমরা যে বলছি সেটা হচ্ছে এমএসএমই 3টে ভাগ করা আছে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস। তার মধ্যে দুটো এরিয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত আছে এবং টার্ন ওভার কত আছে। সেটা হচ্ছে যদি মাইক্রো ধরি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 2.5 crore আর টার্ন ওভার হচ্ছে 10 কোটি টাকা। এবং স্মল যদি হয় 25 কোটি হচ্ছে আপনার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এবং টার্ন ওভার হচ্ছে 100 কোটি। এবং মিডিয়াম হলে সেটা হচ্ছে 125 কোটি এবং টার্ন ওভার হচ্ছে 500 কোটি। এদেরকে আমরা এমএসএমইর আন্ডারে নিয়ে আসছি। আর এমএসএমই মানে হচ্ছে এই মুহূর্তে যা আমাদের মানে স্ট্যাটিস্টিক যা বলছে, 23-এর পর থেকে যে আমাদের রেকর্ড ছিল, আমি রেজিস্টার্ড বলছি, মানে একদম রেজিস্ট্রেশন যেটা করেছি যারা আগে 23-এ হচ্ছে আমাদের ছিল 1.25 crore। এই মুহূর্তে অ্যাজ অন ডেট তার রেকর্ড হচ্ছে 9.16 crore। মানে বুঝতেই পারছেন 3 বছরে আমাদের এই কাজ করার পরে যে রেজিস্ট্রেশন আমাদের কাছে এসছে, এমএসএমই আছে যারা, তারা কিন্তু রেজিস্ট্রেশন করিয়েছে 9.16 crore। এবং সেখানে এই মুহূর্তে 40 কোটি হচ্ছে এমপ্লয়ি। বুঝতেই পারছেন বিশাল বড় একটা চাঙ্ক হচ্ছে আমাদের এই এমএসএমইর সঙ্গে জুড়ে আছে। আর তার সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে যে এদেরকে কীভাবে সাপোর্ট করা যেতে পারে, ফ্রম মার্কেটিং, ফিনান্স, তাদেরকে স্কিলিং কীভাবে করা যেতে পারে, তো যা কিছু লাগে এদেরকে প্রমোট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বিভিন্ন স্কিমের আন্ডারে কিন্তু নিয়ে আসছে। আমি একটা জিনিস বলি, মার্কেটিং 3-4টে এভিনিউজ আছে। একটা হচ্ছে লোকাল মার্কেটিং এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং। যদি পার্টিসিপেট মনে করি যে আমরা লোকাল মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে চাইছি, যেমন আপনারা চেন্নাই যেতে চাইছে, বোম্বে যেতে চাইছে, দিল্লি যেতে চাইছে, তাদের জন্য বিভিন্ন স্কিমের আন্ডারে আসছে। সেটার নামটা বলছি আমরা পিএমএ স্কিম, প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং স্কিম। এখানে হচ্ছে বিভিন্ন এরিয়া আছে যেখানে হচ্ছে ওদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে সেভাবে, যেখানে হচ্ছে পার্চেজের জন্য তার প্রেফারেন্স আছেই, ওখানে পার্টিসিপেট করার জন্য এসসি এসটি এবং ওমেন কমিউনিটির জন্য স্পেশালি সাপোর্ট দেওয়া হয়। বিভিন্ন জায়গাতে ট্রেড ফেয়ার আমাদের পার্টিসিপেট করানো হয়, ওদেরকে ওখানে পার্টিসিপেট করার জন্য যা খরচাপাতি এই সব থেকে কিন্তু রিইম্বার্সমেন্ট এখানে করানো হয়। তো তারপরে যদি কেউ মনে করে যে প্রোডাক্ট এত ভালো আছে বা ওরা বাইরে যেতে চাইছে ফরেন কান্ট্রিতে, আইসি স্কিমের আন্ডারে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন স্কিমের আন্ডারে দে ক্যান গো টু ফরেন কান্ট্রি অলসো, ওখানে পার্টিসিপেট করতে পারে। আমাদের কিছু ট্রেড ফেয়ার আমরা বাইরে করে থাকি মিনিস্ট্রি তরফ থেকে, সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি। আরও এর বাইরেও অনেকগুলো স্কিম আছে মার্কেটিংয়ের জন্য। পারচেজের ক্ষেত্রে বলতে পারি, এটা আমার মার্কেটিং হচ্ছে মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে হোক বা যে কোনো কোম্পানির ক্ষেত্রে সাস্টেন করার জন্য একটা বড় জায়গা আছে মার্কেটিং ঠিকঠাক হয় কিনা। সেখানে পাবলিক প্রকিউরমেন্ট পলিসির আন্ডারে 25% এমএসির জন্য, মাইক্রো এবং স্মলের জন্য রিজার্ভ করা আছে। মানে হচ্ছে 25% আমাদের যে সিপিইউজ আছে বা আমাদের যে গ্রুপ আছে, গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে বা ইনস্টিটিউশনগুলো আছে, তাদেরকে 25% কিন্তু কম্পালসারিলি পারচেজ করতে হবে। এই মুহূর্তে দেখা গেছে সেন্ট্রাল পিএসি যারা আছে তারা কিন্তু 25% নয়, এটা কিন্তু 40-45% পর্যন্ত পারচেজ করছে। তার মানে আপনার পারচেজ, যেখানে এমএসএমইগুলো ভীষণ রকম প্রবলেমে পড়ে যে এখানে পারচেজ করতে হবে, কে নিচ্ছে আমাদের কাছ থেকে, পিএসইউজগুলো তাদের সার্ভিস এবং গুডস সেখানে কিন্তু এখান থেকে পারচেজ করছে ওদের কাছ থেকে, এমএসির কাছ থেকে। এরপরে আসছে আরেকটা এরিয়াতে ওদেরকে প্রেফারেন্স দেওয়া আছে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, সেখানেও 25% ওদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে এমএসির জন্য। এবং সেখানে এই যে এমএসি ইউনিটসগুলো আছে তারা কিন্তু ওখানে গিয়ে পার্টিসিপেট করতে পারছে। বলবো যে সংসদে তো দুটো আইন পাস হয়েছে রিসেন্টলি, 3 আগস্ট হয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় হয়েছে 7ই আগস্ট। বলেন তাতে কি চেঞ্জ হয়েছে? দেখুন, আমাদের এমএসএমই যে অ্যাক্ট শুরু হয়েছে 2006 থেকে, সেখানে যে এরিয়া ছিল সেখানে হচ্ছে প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচারিং আইটেমগুলোকে নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সার্ভিসেসও ছিল। কিন্তু সেখানে অনেকগুলো এরিয়া ছিল যেখানে হচ্ছে ওদের পেমেন্ট রিলেটেড ইস্যুজ আছে, সেগুলোকে কী করে আমরা অ্যারেস্ট করতে পারি বা ওদেরকে আমরা হেল্প করতে পারি, এবং সেগুলো টাইম টু টাইম বিভিন্ন জায়গাতে কিন্তু কাজে লেগেছে।
কিছু আছে আমরা এমএসসিএফসি ফাউন্ডেশন করা হয়েছিল, সেকশন 8-এর আন্ডারে ডিলেড পেমেন্টে কী কী করা যেতে পারে সবটাই দেওয়া ছিল, কিন্তু সেটাকে সংসদে নিয়ে গিয়ে সেটাকে আইনের আকারে নিয়ে আসার জন্য এই 2006 কিন্তু আইনটা পাস করা হয়েছে। এবং তার মাঝখানে কোভিড পিরিয়ডে প্রোডাক্ট মানে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস তার সঙ্গে কিন্তু জোড়া হয়েছে, আমাদের হচ্ছে ট্রেডিং আইটেমে জোড়া হয়েছে। মানে এই যে এমএসএমই যে বলছি আমরা, সেখানে সার্ভিসও আছে, ম্যানুফ্যাকচারিংও আছে এবং ট্রেডিংও আছে, সবটা মিলেমিশে কিন্তু এটাকে বলছি এমএসএমই এন্টারপ্রাইজেস। এবারে আসছে যে আমাদের 3রা আগস্ট 2006 রাজ্যসভাতে পাস হয়েছে বা 7 আগস্ট 2006 পাস হয়েছে, সেখানে অনেকগুলো এরিয়াতে কিন্তু কাজ করছে। এমএসএমইর কাছে বড় প্রবলেম হচ্ছে যে যেখানে মেটেরিয়াল বিক্রি করছে সেখান থেকে যে পেমেন্ট আসার দরকার ছিল অ্যাজ পার এমএসএমই অ্যাক্ট 2006, 45 ডেজের মধ্যে ওদের কাছে পেমেন্টটা ফিরে আসার দরকার ছিল, সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে না। ইভেন সিপিইউসগুলো যারা আছে বড় বড় মানে আমাদের যে সেল ভেল বা যে বড় কোম্পানি আছে, তারা কিন্তু 45 ডেজে কিন্তু পেমেন্ট ঠিকমতো করছিল না। অনেক কেস আমাদের কাছে আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন আছে, বিভিন্ন কর্পোরেশন আছে বা নবরত্ন সংস্থা আছে, যারা কিন্তু 45 ডেজের মধ্যে পেমেন্ট করছে না। সেই অনুযায়ী আমাদের কাছে অনেক কমপ্লেনও এসছে, অনেকে করছে অনেকে করছে না। তার জন্য এই যে একটা মেটেরিয়ালাইজ করার জন্য একটা অ্যাক্টের আন্ডারে নিয়ে আসার জন্য 2006 যে পাস হয়েছে, সেখানে কিন্তু অভূতপূর্ব এরিয়াকে কভার করা হয়েছে, যেখানে এমএসএমইর জন্য বিভিন্ন জায়গাতে একটা অ্যাক্ট রাখা হয়েছে যে কীভাবে পেমেন্ট করা যেতে পারে, সেখানে ওদেরকে কে হেল্প করতে পারে বা আর কি কি এভিনিউজ দিয়ে ওদেরকে সাপোর্ট করা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। ফার্স্টে আসি, এখানে হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যে আমরা বলছি, এই যে টার্ন ওভার বা মেশিনারিজ, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমরা গভর্নমেন্টের নোটিফিকেশন এসেছি, কিন্তু অফিসিয়ালি পার্লামেন্ট থেকে যে পাস করা দরকার ছিল সেটা কিন্তু এই 2006 করা হয়েছে। সেখানে হচ্ছে প্ল্যান্ট এবং মেশিনারি 26 হ্যাঁ 2000 প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সেখানে হচ্ছে অ্যাক্টের আন্ডারে এটাকে নিয়ে আসা হলো। তার মানে হচ্ছে আমি যেটা বললাম আপনাকে যে 500 কোটি পর্যন্ত মিডিয়াম, এবং তারপরে কিন্তু অটোমেটিক্যালি লার্জে চলে যাচ্ছে। এমএসএমইর আন্ডারে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং অ্যাক্টের আন্ডারে, এবং এটাকে পার্লামেন্ট এবং রাজ্যসভা থেকে কিন্তু লোকসভা রাজ্যসভা থেকে 26-এ কিন্তু এটা পাস করা হয়েছে। এরপরে উদ্যম রেজিস্ট্রেশন যেটা আমাদের প্রসেস আছে, যেটাকে রেজিস্ট্রেশন আমরা বলছি, সেটা কিন্তু আবার বলছি উদ্যম রেজিস্ট্রেশন হচ্ছে গভর্নমেন্টের যে রেকর্ড করার জন্য যে আপনি যে এমএসএমই করছেন, আপনি দেখবেন অনেক ইন্ডাস্ট্রি আছে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে বা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিসেস আছে, তারা কিন্তু এই পারিগুলিতে আসেনি, মানে আমাদের রেকর্ডে কিন্তু আসেনি। এই মুহূর্তে আমি যেটা বললাম 9.16 crore যে রেজিস্ট্রেশন আছে, সেখানে কিন্তু এরা কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন করিয়েছে, এবং সেখানে এটা কিন্তু ডিজিটাল বিনামূল্যে করা যায়, এবং এখানে কিন্তু কাউকে ফোর্স করে করানো হচ্ছে না যে আপনি এমএসএমই করছেন তার জন্য এমএসএমই রেজিস্ট্রেশন করাতেই হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু এই রেকর্ডটা কী কাজে লাগে আমাদের পলিসি প্যাকেজে, পলিসি তৈরি করার জন্য বা সেক্টর কতগুলো আছে বা কোন এরিয়াতে বেশি কাজ হচ্ছে, সেখানে আর কি গভর্নমেন্টের সাপোর্ট হতে পারে, সবটা মিলেমিটে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন বিভিন্ন কাজে লাগে। নেক্সট আসছে পেমেন্টের ব্যাপারে। পেমেন্টটা হচ্ছে যেটা বলছিলাম, মার্কেটিংটা হচ্ছে বড় ইস্যু এমএসএমইর কাছে। মার্কেটিংয়ে আমরা যদি হেল্প করে থাকি, হেল্প করলেও সে পয়সার যে ফিরে আসবে সেটা কিন্তু 45 ডেজ অ্যাক্টের আন্ডারে ছিলই, কিন্তু তবুও কিন্তু পেমেন্ট হচ্ছিল না। মাঝখানে কতগুলো প্রসেস আমরা তৈরি করেছিলাম, আমাদের নতুন একটা স্কিম ছিল, সেটাকে বলি র্যাম্প স্কিম আছে, সেই স্কিমের আন্ডারে ওডিআর প্রসেস নিয়ে আসা হয়েছে। ওডিআর হচ্ছে অনলাইন ডিসপিউট রেজলিউশন, এটা হচ্ছে এআই বেস হচ্ছে প্রসেস, যেখানে মানে ফিজিক্যাল ইন্টারভেনশন কিছু থাকছে না, বায়ার এবং সেলার ওখানে গিয়ে কাজ করতে পারবে, এবং তাদের যে প্রবলেম আছে যে পয়সা দিচ্ছে না, সেখানে নেগোসিয়েশন করবে, এবং সেখানে যেখানে সামনে বসে আলোচনা করি যে সেলার বলছে যে আমার এত টাকা বাকি আছে, বায়ার বলছে যে আমি এত টাকা দিতে পারছি না, পেমেন্ট করতে পারবো, সময় লাগবে। অনলাইন ডিসপিউট রেজলিউশন এমন একটা প্রসেস যেখানে নিজেদের মধ্যে কথাবার্তা বলে অনলাইন কিন্তু কাজ হবে, সেটা কিন্তু প্রসেসে এসে এখানে কিন্তু ওরা নিষ্পত্তি করতে পারবে। এবং এই যে ওডিআর প্রসেস আছে, এটা কিন্তু একটা সিস্টেমের আন্ডারে আছে, সেটাকে বলি এমএসসিএফসি। এমএসসিএফসি হচ্ছে মাইক্রো স্মল এন্টারপ্রাইজেস ফ্যাসিলিটেশন সেন্টার, এটা কন্ট্রোল করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে মেন অফিস যেখানে আছে সেখান থেকে কন্ট্রোল করে। তো সেখানে সেটাকে ফার্স্ট স্টেজ হচ্ছে ওডিআর ভারত, সেটা অ্যাক্ট 2047-এ, সেটা কিন্তু এগুলোর জন্য এই একটা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। আর এটা বলি
একদিক থেকে ওদের পেমেন্ট কীভাবে কাজ করবে সেটা ঠিকই আছে, তার সঙ্গে আমাদের যে স্কিমগুলো আছে, যে আমি বললাম স্কিলিং করার জন্য স্কিম আছে, ওদের জন্য টেকনোলজি কোত্থেকে আসবে তার জন্য ব্যবস্থা আছে, কারণ আমাদের এমওইউ করা আছে, সিএসআর অল ল্যাবের সঙ্গে করা আছে, টেকনোলজি কোত্থেকে আসতে পারে। সেকেন্ড হচ্ছে ফান্ড কোত্থেকে আসতে পারে, মার্কেটিং, ফান্ড এবং টেকনোলজি। মার্কেটিং করার জন্য বললাম বিভিন্ন ভ্যালুজ আছে, লোকাল পার্টিসিপেট করতে পারে, ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করতে পারে, সেখানে গভর্নমেন্টের সাপোর্ট আছে। তারপরে স্কিলিং করার জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে আমাদের, তার সঙ্গে ওদেরকে ফান্ড থেকে আসবে তার জন্য বিভিন্ন স্কিম আছে। একটা ছোট স্কিম হচ্ছে মুদ্রা স্কিম, এখানে ছোটো ছোটো অ্যামাউন্ট পাওয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে, সেখানে কিন্তু 10-20 লাখ টাকা পর্যন্ত ওরা কিন্তু লোন পেতে পারে, সুযোগ সুবিধা করা আছে। আর একটা পিএমইজিপি স্কিম আছে, সেখানে সাবসিডি স্কিম, এটা সেখানে কিন্তু 50 লাখ পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ও 20 লাখ পর্যন্ত সার্ভিস সেক্টরে কিন্তু পিএমইজিপির আন্ডারে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের আন্ডারে কিন্তু ওরা লোন পেতে পারে, যেখানে কিন্তু ওদের সাবসিডি আছে। সাবসিডি মানে হচ্ছে ওদের কন্ট্রিবিউশন কম থাকবে এবং যে লোন কম্পোনেন্ট আছে সেখানে কিছু পোর্শন হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে তবে সেটা সেখানে লোন হিসেবে ধরা হবে না। তার সঙ্গে সিজিটিএমএসি স্কিম আছে, যেখানে হচ্ছে কোলাটারাল ফ্রি লোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্ট এমএসএমইকে, সেখানে হচ্ছে আপ টু 10 কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারে। তার মানে হচ্ছে কিছু পোর্শন হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে যে তোমাদের এই লোনের উপরে আমরা কোলাটারাল দিচ্ছি, আর বাকিটা তোমার কন্ট্রিবিউশন থাকবে এবং লোন পে করে ইজিলি বিজনেস করতে পারবে। তার সঙ্গে আরও কিছু স্কিম আছে যেগুলো হচ্ছে ধরুন লিন অ্যাক্টিভিটি বলছি, জিরো ডিফেক্ট জিরো এফেক্ট বলছি, যে কোম্পানিকে আপনি কী করে ওয়ার্ল্ড ক্লাসে আপনি নিয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। এমএসএমই মানে হচ্ছে বুঝতেই পারছেন এরা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন খুব ভালো করছে, এই মুহূর্তে কিন্তু এমএসএমই আরও ভালো কাজ করছে, ডিফেন্সেও ভালো কাজ করছে, রেলওয়েতে ভালো কাজ করছে, মানে খুব ভালো প্রোডাক্ট কিন্তু সাপ্লাই করছে। তো সেখানে ওরা যদি প্রোডাক্ট ভালো দেয়, সাপ্লাই চেনে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারে, এটা কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে এবং গভর্নমেন্টের পলিসি প্যাকেজে পুরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে চলেছি। এবং জিরো ডিফেক্ট জিরো এফেক্ট মানে হচ্ছে আপনি যে লেভেল থেকে কাজ করছেন ওয়ার্ল্ড ক্লাস হতে গেলে যা সাপোর্ট সিস্টেম লাগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই স্কিমের আন্ডারে রাখা আছে। সে আপনি হ্যান্ড হোল্ডিং ধরুন, কনসালটেন্ট পাবেন আপনি হ্যান্ড হোল্ডিং করার জন্য, সেখানে ISO 9000 পাওয়ার জন্য বা যে ISO সিরিজ আছে সেখানে আপনি রিম্বার্সমেন্ট স্কিম করা আছে, বারকোড ওখানে রাখা আছে, ISI মার্কিংয়ের জন্য যা কিছু সাপোর্ট সিস্টেম সবটা কিন্তু ওখানে দেওয়া আছে, বা ওদের স্পেসিফিক প্রোডাক্টের জন্য কিন্তু ফান্ডেরও ব্যবস্থা করা আছে। তার মানে অ্যাজ এ হোল এই সংশোধন এসছে, সংসদে বের করেছে 2026-এ বিল নিয়ে আসা হয়েছে। এটা একদিক থেকে যে পয়সা বিভিন্ন জায়গাতে আটকে আছে সেটা কী করে নেওয়া যেতে পারে, তার সঙ্গে গভর্নমেন্টের বিভিন্ন যে স্কিমগুলো আছে সব মিলে গভর্নমেন্ট চাইছে 2047-এ যে বিকশিত ভারতের আলোচনার চেষ্টা চলছে সেটা যেন সাকার হতে পারে, এই নিয়ে আমরা এগোচ্ছি। বার্তা একটাই, এমএসএমই মিনিস্ট্রি আপনাদের জন্য কাজ করে চলেছে, হ্যান্ড হোল্ডিং করার জন্য, সাপোর্ট করার জন্য, এবং আপনাদের যা কিছু সাপোর্ট সিস্টেম লাগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদের দেওয়ার জন্য রেডি আছে। তার জন্য যা কিছু দরকার কিন্তু অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, পলিসি প্যাকেজ নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে এই যে ফান্ড বলুন, মার্কেটিং বলুন বা স্কিলিং বলুন বা আজ যা কিছু জিনিস লাগছে, যেগুলো এরিয়া লাগছে সেগুলো কিন্তু সাপোর্ট দেওয়ার জায়গাতে আমরা আছি। আর কিছু শেয়ার করতে চাইলে হিন্দি করে তাদেরকে এই সিস্টেমে তাকে আসতেই হবে। মানে কি হচ্ছে, আপনি এমএসএমইর কাছ থেকে পারচেস করার পরে 250 কোটির উপর টার্নওভার থাকলে আপনি টিআইডিএস এর মধ্যে আছেন, তাহলে এমএসএমইকে আমরা বলবো যে তুমি যখনই পারচেস মেটেরিয়াল সাপ্লাই করছো দেখে নাও ওরা টিআইডিএস এর মধ্যে আছে কিনা। 250 নিচে থাকলে তো থাকার সুযোগ নেই না, কিন্তু 250 উপর থাকতেই হবে তাকে। যদি না থাকে অ্যাজ পার অ্যাক্ট তাকে থাকা উচিত ছিল, তাহলে ও সরাসরি ধরতে পারে ওকে, বা যারা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলতে পারে যে এরা থাকছে না, মেটেরিয়াল সাপ্লাই করছে কিন্তু আমার পয়সা পাওয়ার সুযোগ থাকছে না। এটা বড় একটা এরিয়া হচ্ছে এবং সেখানে হচ্ছে সিটি সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং যারা যারা আছে সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম স্টেট গভর্নমেন্টের বড় বড় এজেন্সিগুলো আছে তাদেরকেও বলা হয়েছে তারা যদি চায় তারা কিন্তু এই যে প্রসেসটা আছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে। তাহলে আপনি দেখেন এখানে হচ্ছে যে সিস্টেম আছে, যেখানে প্রবলেম হচ্ছে, পেমেন্ট হচ্ছে না, আর যদি কোর্টে গেলেও কিন্তু তাড়াতাড়ি কিন্তু সুযোগ পাচ্ছে না, কারণ
50% তাকে ইমিডিয়েটলি কোর্টে জমা করে তাকে পেমেন্ট করার ব্যবস্থা করতেই হচ্ছে। অ্যানাদার হচ্ছে 250 কোটি টাকার টার্নওভার হলে ও সবাইকে A to Z তারা কিন্তু ওই প্রসেসের মধ্যে তাকে আসতেই হবে এবং এদের পেমেন্ট যাতে স্মুথ হয় সেই ব্যবস্থা ওদের করতেই হবে। সেকেন্ড আসছে MSFC নিয়ে যেটা বলছিলাম, MSFC মানে হচ্ছে মাইক্রো স্মল এন্টারপ্রাইজ ফ্যাসিলিটেশন কাউন্সিল। কাউন্সিল কাজ করছে স্টেট গভর্নমেন্ট আন্ডারে, এখানে একটা গ্রুপ তৈরি করা আছে, সেখানে বাইরের কিছু লোকও আছে, মানে এজেন্সি আমাদের অ্যাসোসিয়েশনের কিছু লোক থাকবে, তারপরে আরও কিছু মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকে, তারা এই গ্রুপটাকে তৈরি করে এবং স্টেট গভর্নমেন্ট থেকে গ্রুপ থাকে। হয়তো আমাদের এই প্রসেস করা হয়েছে যে এরা হচ্ছে কাজ করবে এই ODR প্রসেস থেকে MSC ফ্যাসিলিটেশন পুরো প্রসেসটা কিন্তু এরা দেখাশোনা করবে। কিন্তু কোভিডের পরে আমরা দেখছিলাম যে যেহেতু একটা আনইউজুয়াল সিচুয়েশন তৈরি হয়েছিল, সেখানে এই ডিলে পেমেন্ট বলুন বা পেমেন্টের ব্যাপারে বলুন, এই পেমেন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে বাড়তেই থাকলো, যে পেমেন্ট হচ্ছে না, পড়ে আছে। MSFCও এখানে হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছিল, কারণ যদি আপনার কোনো স্টেটে একটা অফিস থাকে বা এক্সটেন্ডেড আরও 2-3টে অফিস থাকে, কিন্তু আপনাকে যদি 10,000 5,000 অ্যাপ্লিকেশন চলে এসছে, সব কাজ তো আপনি একসাথে করতে পারছেন না, তাই না? তো MSFCকে একটা পাওয়ার দেওয়া হয়েছে যে আপনার MSFC যে তৈরি করা হয়েছে, আপনি চাইলে আরও অফিস তৈরি করতে পারেন, এক্সটেন্ডেড অফিস তৈরি করতে পারেন। এই মুহূর্তে আমাদের কাছে কলকাতাতে মেন অফিস আছে, তাদের এক্সটেন্ডেড অফিস আছে, দুর্গাপুরে একটা আছে, আর উত্তরকন্যা শিলিগুড়িতে আছে। এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলে 3টে অফিস কাজ করছে। তো আমাদের এই অ্যাক্টের পরে তারা কিন্তু আরও 4-5টা অফিস আসানিস তৈরি করতে পারবে, কারণ অলরেডি এর মধ্যে চলে এসছে যে তোমরা চাইলে আরও যদি তাড়াতাড়ি কাজ করতে চাও, গ্রুপ তৈরি করে এটা কিন্তু MSC আন্ডারে নিয়ে আসতে পারবে। কারণ MSFCতে আরও পাওয়ার দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যাক্ট করার জন্য। নেক্সট আসছে যেটা সবসময় আসে যে MSME, ওরা তো বুঝতেই পারছেন, ওদের আমি ধরে নিই দেখুন 40 কোটি যে এমপ্লয়েড আছে, 9.16 crore হচ্ছে ইউনিটের আন্ডারে, অ্যাভারেজ 3 থেকে 4 জন থাকছে, 4-5 জন, বেশি তো থাকছে না। তাদের কাছে যে GST ফাইলিং বা বিভিন্ন রকম প্রসেসে যে গভর্নমেন্টের যে রুল রেগুলেশন আছে, যেখানে কিছু ফাইলিং করাতে অনেক সময় কেউ ভুল ইনফরমেশন দিয়ে ফেলে, অনেক সময় না জেনেও ইনফরমেশন ভুল দেয় বা ইচ্ছে করে অনেকে দিতে পারে, সেটাও হতে পারে, তাই না? সে যদি হয়, সেখানে হচ্ছে আগে ছিল হচ্ছে দণ্ডনীয় অপরাধ, মানে আপনাকে জেলে যেতে বড় রকম ফাইন হতে পারে, এগুলো ছিল আগে। সেটাকে চেঞ্জ করে করা হলো যে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি ভুল করেছেন, এরপরে করবেন না, একটা সুযোগ দেওয়া হলে ঠিক আছে আপনি শুধরে যান, যা বলেছেন করেছেন, এটাকে শুধরে যান, যে কিছু এরপরে কিছু করবেন না আপনি। তারপরেও এইসব করেন, তারপরে হচ্ছে ফাইন আসবে এবং আলটিমেটলি লাস্ট স্টেজে আসবে অপরাধ ধরা হবে এবং সেটাকে আপনাকে জেলও যেতে হতে পারে। মানে আপনাকে একটা সুযোগ দেওয়া হলো এনএড থেকে যে আপনি শুধরে যান, প্রসেসটাকে স্ট্রিমলাইন করুন, যা ইনফরমেশন দিচ্ছেন সব ঠিকঠাক দিন এবং সেভাবে আপনি এগিয়ে যান। বিজনেসটা আপনি বিশ্বাসযোগ্যতা অনুযায়ী করুন এবং যে সহজভাবে বিজনেস কীভাবে করা যায় সেটাই করুন। এটা উদ্দেশ্য হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস যেটা আছে, যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে। কারণ আমাদের টার্গেট ছিল 1.65 crore থেকে বেড়ে 9.16 এসছে, কিন্তু আমাদের কাছে এও রেকর্ড আছে যে এটা কিন্তু আরও ইউনিট কিন্তু আছে যারা কিন্তু পারমিটে আসতে পারে। তো ইজ অফ ডুইং বিজনেস করলে সুবিধা কী হবে, ওরা সে ভয় পাবে না যে ভাই এটা ইনফরমেশান দিলাম অন্য কিছু গণ্ডগোল হতে পারে। এখন হচ্ছে আমাদের এই যে উদ্যম রেজিস্ট্রেশনের সঙ্গে GST সব কিন্তু লিঙ্কেজ করা হয়ে গেছে। এই অ্যাক্ট আসার পরে এতগুলো চেঞ্জেস করে যে সবসময় ডিমান্ড থাকতো MSMEর কাছে যে পয়সা ঠিকমতো পাচ্ছি না, কে সাপোর্ট করবে সে বুঝতে পারছি না, এটা কিন্তু অনেকটাই কিন্তু সুরাহা হবে এবং সেই অনুযায়ী আসছে। নেক্সট আছে আরবিট্রেশন, মধ্যস্থতা আসবে, তারপর হচ্ছে আরবিট্রেশন আসবে, মিডিয়েশন এবং আরবিট্রেশন। সেখানে এই জিনিসটাকে ঠিকঠাক করার জন্য, প্রসেসটাকে ঠিকঠাক করার জন্য ODR প্রসেসে আপনি এলেন, তারপরে সরাসরি যাচ্ছে হচ্ছে MSFCতে মেন কাউকে চলে যাবে, তো সেখানে শুনানি হবে এবারে। কারণ এটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল প্রসেস। কোয়াসি জুডিশিয়াল প্রসেস মানে হচ্ছে এখানে গ্রুপ থাকবে, ফার্স্ট স্টেজ হবে 90 ডেজের মধ্যে হচ্ছে আপনাকে মিডিয়েশন করা হবে, দুটো পার্টিকে একসঙ্গে নিয়ে আসা হবে, কথাবার্তা বলা হবে, তোমার মধ্যে এত টাকা বাকি আছে, এখানে এত বাকি আছে, তোমরা নেগোসিয়েশন করো যে কত টাকার মধ্যে তাড়াতাড়ি পেমেন্ট করতে পারবে। 90 ডেজের মধ্যে এটা কমপ্লিট করার দরকার আছে। যদি এখানে ফেল করে যায় 30 দিনের মধ্যে ওটাকে নেক্সট স্টেজ হবে আরবিট্রেশনে যাবে। সেখানে 3-4 একটা গ্রুপ তৈরি করা হবে, সেখানে হচ্ছে কোয়াসি জুডিশিয়াল গ্রুপ বসবে এবং সেখানে তারাই জাজমেন্টের মতো একটা ব্যবস্থা করবে যে তোমাকে এত টাকা বাকি ছিল, তোমাকে এই পয়সাটা
উইথ ইন্টারেস্ট, প্যানাল ইন্টারেস্ট নোট, এই পয়সাটা দিতেই হবে এমএসএমইকে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে ওডিআর প্রসেস পেমেন্টের জন্য, সেকেন্ড হচ্ছে মিডিয়েশন, থার্ড হচ্ছে আরবিট্রেশন। এখানে একটা তো অ্যামাউন্ট বলে দিলাম যে 2 লাখ 3 লাখ, 2 লাখ 3 লাখ তো আমি বলেই দিলাম যে এত টাকা আগে দিতেই হবে, যে এই পয়সাগুলো পেমেন্টের কোনো পার্টির কাছে পেমেন্ট বাকি আছে 5 লাখ টাকা। ঠিক আছে, এই ফ্যাসিলিটেশন কাউন্টিং থেকে লাস্ট মোমেন্টে যে আরবিট্রেশন করে বললো যে আপনাকে 5 লাখ তারপর ইন্টারেস্ট দিয়ে হয়তো 5.5 লাখ টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে। পার্টি বললো যে বায়ার বললো যে আমি দেবো না, কোর্টে যাবো। ঠিক আছে, তারা আবার ডিলে হওয়া শুরু করলো। এই ডিলেটাকে বাঁচানোর জন্য আর নতুন একটা প্রসেস নিয়ে আসা হয়েছে যে যতদিন না এটাকে আপনি কোর্টে সেটেলমেন্ট হচ্ছে না, সেখানে আপনাকে অ্যানাদার 2 মাসের মধ্যে 50% জমা করবে কোর্টের কাছে, সো দ্যাট এই পয়সাটা ওই পার্টিকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, কোর্টে সেটেলমেন্ট কি আসলে পরের ব্যাপার, কিন্তু এই যে সাফার করছে যে মেটেরিয়াল দেওয়ার পরে এই পয়সাটা যেন ফিরে আসে, ইমিডিয়েটলি 50% ওকে দেওয়া হয়, এই পয়সাটা ওকে পেমেন্টের জন্য কোর্টের কাছেও জমা করবে, কোর্ট একে পেমেন্ট করে দেবে। ধরুন এমন একটা প্রবলেম হলো, যাকে আমি মেটেরিয়াল সাপ্লাই করে দিয়েছি সে কোম্পানিটা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, পয়সা কিছু নেই, তো পেমেন্টটা করবে কী করে? কিন্তু তার ল্যান্ড বিল্ডিং থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে, সেখানে জেলা কালেক্টর বা এরকম সমতুল্য যারা আছে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে ওই জিনিসগুলোকে, ওই যে প্রপার্টি আছে যা কিছু আছে ওটাকে আপনি অ্যাটাচ করুন, অ্যাটাচ করে ওখান থেকে কালেকশন করুন, কালেকশন করে ওকে পেমেন্ট করা হবে, মানে সেল করে হোক বা অকশন করে যাই করুন না কেন, প্রসেসে এসে সুবিধা কি হচ্ছে, কারণ এমএসি যে আছে তারা কিন্তু সাফার করছে না, কারণ পয়সাটা বড় ব্যাপার ওদের কাছে, ইমিডিয়েট পয়সা না পেলে কাজ করবে কি করে। এটা একটা ভার্টিক্যালস কিন্তু খুব ভালো, এমএসিএফসি থেকে আরম্ভ করে যা কিছু প্রসেস নেওয়া আছে এটা রিয়েলি একটা ট্রিমেন্ডাস একটা অ্যাক্টিভিটি হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সেকেন্ড আসছে যে টিআরইডিএস, ট্রেড রিসিভেবল বলি আমরা, ই অকশনের মতো ব্যাপার থাকে, সেখানে হচ্ছে ধরুন আমার অ্যাজ এ বায়ার আপনি 5 লাখ টাকা বলছে পেমেন্ট বাকি আছে, সেলারের কাছে সেলার বলছে 5 লাখ টাকা দিচ্ছে না, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে টিআরইডিএস, ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো এজেন্সি আছে, যেরকম ট্রেডিং হয়, যেগুলো শেয়ার মার্কেট ট্রেডিং করা হয়, বিভিন্ন প্ল্যাটফর্ম কাজ করে, সেখানে হচ্ছে ব্যাংকে নিয়ে আসা হয়েছে বা অন্য পার্টিও থাকছে, এখানে নন ব্যাংকিং গ্রুপ থাকতে পারে, সেখানে হচ্ছে আমাদের যাদের বিলিং আছে তারাও, মানে যারা সেলার আছে তারাও পার্টিসিপেট করছে ওখানে। এটা সুবিধা আগে থেকে চলছিল, কিছুদিনের মধ্যে চলছিল এটাতে। সেটা হচ্ছে ধরুন আপনার 5 লাখ টাকা বাকি আছে, পার্টির কাছ থেকে আপনি পাচ্ছেন না, সে তাহলে ওখানে গিয়ে পার্টিসিপেট করবে টিআরইডিএসে। সুবিধা কী হবে, তা আপনি দেখছেন 45 ডেজের মধ্যে পেমেন্ট হচ্ছে না, ডিলে হতে থাকছে, তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ফেসে গেছে ওখানে গেলে ব্যাংক থাকছে, তো ব্যাংক হচ্ছে ওগুলোকে পারচেস করবে, ডিসকাউন্টে পারচেস করবে। ধরুন 5 লাখ টাকা আপনার বিল আছে, বলে ঠিক আছে ভাই 5% 10%-এ তুমি ছেড়ে দাও, আমি ওটাকে আপনার পয়সা আমি পেমেন্ট করে দিচ্ছি, তাহলে কি হলো, ইমিডিয়েটলি পয়সা পেয়ে যাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট আছে। কিন্তু এই যে টিআরইডি প্রসেসটা আগে ছিল 500 কোটি যারা পারচেস করছে, এখন করা হয়েছে 250 কোটি, মানে যাদের টার্ন ওভার 250 কোটিতে আছে তাদের এখানে আসতে হবে। এটা কিন্তু কম্পালসারি ছিল না, মানে অপশনাল ছিল, যে কেউ পার্টিসিপেট করুক না করুক কিছু যায় আসে না। এটাকে এই যে লোকসভা রাজ্যসভাতে এলো, এখান থেকে এটা কম্পালসারি করা হয়েছে যাদের। আমি শীতনাথ মুখোপাধ্যায়, উপনির্দেশক এমএসএমই ডেভেলপমেন্ট এন্ড ফ্যাসিলিটেশন অফিস, কলকাতা, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমএসএমই নিয়ে দুটো প্রশ্নই আপনাকে করব। একটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছে অনলাইনে, করার পরে বিভিন্ন রকম জায়গায় যেমন রেজিস্ট্রেশন করলে রিনিউয়াল করতে হয়, তো এমএসএমইর কি এরকম কোনো সিস্টেম আছে, না একবার রিনিউয়াল করলে, মানে একবার জাস্ট রেজিস্ট্রেশন করলে সেটা লাইফ টাইম চলে? প্রথমে আমি আপনার প্রশ্নটার সাথে সাথে একটা উত্তর দিই যে এমএসএমই রেজিস্ট্রেশন যেখানে করা হয় সেটা হচ্ছে, যে পোর্টালটা হচ্ছে www.uddamregistration.gov.in। এটা হচ্ছে যারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে চাইছে। আরেকটা এমএসএমই রেজিস্ট্রেশন হয়, সেটা হলো উদ্যম অ্যাসিস্ট। উদ্যম অ্যাসিস্টের ক্ষেত্রেও একই, যেটা সিডবি হোস্ট করে।
তো দুটো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যেমন করে বললেন স্যার যে মাইক্রো স্মল এবং মিডিয়াম এই তিনটে ক্যাটাগরিতে অটোমেটিক্যালি ওর যে টার্নওভার এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনভেস্টমেন্ট সেই অনুযায়ী ওই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। একবার উদ্যম রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আর সেখানে কোনো ধরনের কোনো রিনুয়ালের প্রশ্ন নেই, কারণ আমাদের এই তার যে টার্নওভার সেটা অলরেডি ফাইন্যান্সের যে পোর্টাল রয়েছে তার সঙ্গে লিঙ্ক করা থাকে। এই জন্য এটাকে আর অটো পপুলেটেড প্রত্যেক বছর ওটা রিভিউ হয়ে যায় এবং অটোমেটিক্যালি তার যে টার্নওভার বাড়ছে, তার যে প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনভেস্টমেন্ট অ্যাড হচ্ছে বা রিডিউস হচ্ছে সেগুলো অটোমেটিক্যালি ওর মধ্যে অটোফিল হয়ে যায়। এবার প্রশ্নটা আপনার উত্তর আমি দিই, যদি কেউ চায় যে না আমি এই উদ্যোগটাকে আর কন্টিনিউ করব না, সেক্ষেত্রে তাকে আমাদের ওই পোর্টালে রিকোয়েস্ট পাঠাতে হবে, ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। সেই ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব এবং ওটাকে উইথ ফেজ ম্যানার আমরা ক্যান্সেল করব। উনি নিজে ক্যান্সেল করতে পারবেন না। এটা হচ্ছে আমরা প্রশ্নের উত্তর। এটাই